তখন আমি সদ্য চাকরিতে ঢুকেছি, 25 বছর বয়স হবে তখন আমার। তো আমার প্রথম পোস্টিং ছিল বোলপুর শান্তিনিকেতন। তো বিশ্বভারতীতে উঠেছি, 5:15 চন্দননগর থেকে ছাড়ে। সেবার আমার সাথে কেউ ছিল না, আমি একাই ফিরছি। তো সাঁইথিয়া স্টেশনে নামলাম, একটা লোক নেই, কেউ নেই। কেমন গাটা ছমছম করছে যে কি করব। তো ওই কোনো একটা ঢালে একজন ভদ্রলোক উঠলেন, আমার পাশে বসলেন, আমার সাথে গল্প করলেন। তারপরে হঠাৎ আমার খেয়াল নেই, যখন ঘুম ভাঙলো দেখলাম ভদ্রলোক নেই। তারপরে যখন আমার সাঁইথিয়াতে আসার কথা, সেইখানে আমি আসি, সে মাসেই আমি ওই বাড়িটাকেই আর কোনোদিনও খুঁজে পাই। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে আমার সাথে যে গেস্ট আছেন তিনি একটু স্পেশাল, কারণ তার সাথে আমার আলাপটা একটু অন্যভাবে। আমরা পূর্ব পরিচিত সামহাও, যাই হোক। আজকে চিন্ময় চক্রবর্তী আছেন আমার সাথে। ইন্ট্রোডাকশনটাকে আমি দেব নাকি তোমার ভাষায় নিজের মতন করে তুমি একটু সকলের সাথে ইন্ট্রোডিউস করে নাও? ইন্ট্রোডিউস নিজেকে কীভাবে করবো আমি জানি না। ইট হ্যাড বিন আ লং জার্নি ইন মাই লাইফ। তো আমি এখানে যে জন্য তোমার কাছে এসেছি সেটা হচ্ছে আমার কিছু লেখা, কিছু কবিতা, সেই পার্সপেক্টিভে সেটাকে সঙ্গে করেই বোধহয় আমি এসেছি। এছাড়া তোমার সাথে আমার বয়সের ফারাক হলেও বন্ধুত্বটা খুবই গাঢ়, সেটা তো থাকবেই। আমি লিখি, আমি মানুষের কথা লিখি, আমি জীবনের কথা লিখি, ভালো লাগা মন্দ লাগা, কী করলে মানুষের ভালো হবে, সব কিছু লিখি। অনেকে ভালোবাসে, অনেকে হয়তো ততটা ভালোবাসতে পারে না, কিন্তু আমি লিখে যাই, কারণ আমি জানি লেখা ছাড়া বোধহয় নিজের মনের প্রকাশটা ঠিক করে হয় না। একদম। অনেক রকমের লেখাই আমি লিখি। আমি গদ্য লিখি, কবিতা লিখি, ট্র্যাভেলগ লিখি, বাংলা লিখি, ইংরেজি লিখি, যখন যা মনে আসে লিখি। আচ্ছা। হাবি জাবি আজগুবি সব লিখি, ভূতের কথা লিখি, মাছের কথা লিখি, মানুষের কথা লিখি, সব কিছু লিখি। তো আমি কি লিখি সেটা একটু ছোট্ট করে যদি বলি, আজগুবি লিখি ঠিকই, আজগুবি কপচাই, আনন্দে ফুটো ডিমে অমলেট ভেজে খাই, পোঁছগুলো ঠিকঠাক হয় না তো গেটে যায়, ভীষণ নিঝুম রাতে কেন বলো ঘুম পায়, আজগুবি কথা বলি, আজগুবি খুঁজি লোক, যেখানে যেখানে যাই রাজপথ ভরা জোঁক, আজগুবি যাই পাই আমার ঝোলায় ভরি, তারপর কি যে হয় তোমাকে জড়িয়ে ধরি, ছেড়ে দিই তারপর ছবি আঁকি দেয়ালেতে, যুদ্ধ লাগিয়ে দিই ষাঁড়ে আর শেয়ালেতে, বড় ভুলভাল বকি, ঠিকঠাক যারা সব তাদের কাছেই ঠকি যারা বড় বাস্তব, আমি আজগুবি খুবই, বই পড়ি উল্টিয়ে, রানীকে পাগল বলি, মায়া নেই জান নিয়ে, মিছিলে মিছিলে হাঁটি, স্লোগানের মাথা খাই, শত্রুকে ডেকে বলি এইবার এসো ভাই, আমার শত্রু নেই আজগুবি, বলেছি না, রোজ রোজ গান গাই, সুর নেই তাল বিনা, আজগুবি, ওরা বলে লিখিস না আর ছড়া, পারি না ছাড়তে যে, জানি আজগুবি তাও, আমার মনের ঝড়ে কিছুক্ষণ থেকে যাও, করো স্নান বৃষ্টিতে, দেখবে পাগল হবে, আর তুমি ঠকবে না, দেখবে বেঁচেই যাবে। অ্যামেজিং। একদম একটা অন্য রকমের ইন্ট্রোডাকশন পেলাম, একটা আজগুবি মানুষের, আজগুবি লেখা, আজগুবি কতগুলো হিজিবিজি, যেন মনে হলো যে একটা বেশ বাচ্চাদের একটা বেশ ছোটদের একটা ভাইবসও খুব সুন্দরভাবে ফুটে তো ওঠেই তোমার লেখাতে। আচ্ছা, তোমার দুটো বইও তুমি বোধহয় তোমার সঙ্গে নিয়ে এসেছো। এর মধ্যে মনে হয় এই যে তিরিং বিরিং বইটা, সম্ভবত আমি এটা বুক ফেয়ারে দেখেছি, এটা তোমার বুক ফেয়ারের টাইমে রিলিজ করেছিল। একটু আমি দর্শক বন্ধুদেরকেও এটা দেখাতে চাইবো। এটা বোধহয় ছোটদের কবিতার বই, না? ছোটদের কবিতার বই।
এবং এটা ছোটরা আচ্ছা। খুব, আমার কিছু কিছু ফিডব্যাক এসছে, কিছু ছোট ছোট বাচ্চারা রিসাইট করে আমাকে পাঠিয়েছে। বাহ, এবং আমি রিসেন্টলি যেটা দেখলাম, একটি বাচ্চা মেয়ে, সে একটা কবিতা পড়ে তার এত ভালো লেগেছে, বলছে আমিও কবিতা লিখবো, বলে সে একটা কবিতা লিখে আমাকে পাঠিয়েছে। তাই তো মানে ইন্সপিরেশন তো ওরা Exactly. এইভাবেই পায়, তাই না? Exactly. তো এটা আচ্ছা, নীলকণ্ঠ ফেরিওয়ালা নামে আছে তোমার? আমি নীলকণ্ঠ ফেরিওয়ালা নামেই কবিতা লিখি, ওকে ওকে। অন্যান্য লেখাগুলো আমি আমার নাম দিয়ে লিখি। আর যেহেতু তুমি ফ্রম চন্দননগর, তো এই আরেকটা বই বোধহয় তোমার রিসেন্টলি রিলিজ করেছে, এটা পয়লা বৈশাখে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটি, এটা হচ্ছে চন্দননগরের ওপরে, এটা কি বই, তাই তো? এটা চন্দনের উপরে এটা একটা বই, এটা আমার গদ্য, এটা একটা প্রেমের গল্প, ওকে, খুব ছোট, কিন্তু যারা যারা পড়েছে তারা বলেছে আমরা এক নিঃশ্বাসে বইটা ছাড়তে রুদ্ধশ্বাসে পারিনি। শেষ করেছি। হ্যাঁ, তো বলেছে। যারা গল্প পড়তে ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই চিন্ময় চক্রবর্তীর এই অচেনা শহর বইটি এবং তিরিং বিরিং বাচ্চাদের জন্য তোমরা কালেক্ট করে নিতে পারো, কারণ এই দুটো বই মানে ভীষণ ভীষণভাবে রেসপন্স পেয়েছে। তবে শুধুমাত্র তো এই দুটো নয়, এছাড়াও তোমার অনেক বই এই দুটো available হেয়ালি রয়েছে। প্রকাশনী থেকে বেরিয়েছে। আচ্ছা। এছাড়া আমার গাংচিল ইত্যাদি নানান রকম অনেক প্রকাশনী থেকে বেরিয়েছে। এটা আমার অষ্টম এবং নবম বই। আচ্ছা, এটা অষ্টম এবং নবম বই। বেশ, আমাদের দর্শক বন্ধুরা কিন্তু আর একটা জিনিসে ভীষণ ইন্টারেস্টেড, সেটা হচ্ছে ভূতের গল্প, তুমি জানো। কারণ যেহেতু আমি নিজে ভৌতিক জোনের মানুষ, তো সেই কারণে তারাও একটুখানি সবসময়তেই প্রেফার করে যে আমার গেস্ট আসলে তারা কিন্তু একটা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে। প্রথমে বলি যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তো তোমার রয়েছে, তো ভূতে কি বিশ্বাস করা হয়? আমি অবিশ্বাসী না, আমি বিশ্বাস করি যে সুপ্রিম একটা পাওয়ার আছে। আমি বিজ্ঞানের ছাত্র, তো যদি ম্যাটার থাকে তাহলে অ্যান্টি ম্যাটার থাকবে। যদি আমি সুপ্রিম একটা পাওয়ারকে বিশ্বাস করি তাহলে তার উল্টো পাওয়ারটাও থাকবে। আমি ভূতে বিশ্বাস করি না তা তো না, ভগবানে যেহেতু বিশ্বাস করি, বা ঠাকুরে বা মূর্তি থেকেও একটা সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করি। ভূতরা তো আছেই, ভূতরা আছেই, এবং ভূতরা খুব বেশি করে আছে। এবং আমার কাছে ভূতরা খুব আদরের, জানো তো, সবাই ভূতকে দেখে ভয় পায়। আমি কিন্তু ভয়টা ঠিক আমি পাই না, পেতে পারি না। ভূতদের আমি খুব ভালোবাসি। ভূতদের নিয়ে আমার ছড়াও আছে, গল্প আছে, কবিতা আছে, এবং আমার ভূত নিয়ে আমার নিজের অভিজ্ঞতাও আছে, খুব বেশি না হলেও আছে। ব্যাস, এখানে তো আর ছাড়া যাবে না। যেই এই খবরটা পেয়ে গেছি যে ভূত নিয়ে অভিজ্ঞতা আছে, এবার আমরা একদম ডাইরেক্ট চলে যাব হচ্ছে তোমার ভৌতিক অভিজ্ঞতায়। আগে শুনবো যে ভূত নিয়ে একদম নিজে প্রত্যক্ষ করা বা ফিল করা কি ধরনের অভিজ্ঞতা তুমি সঞ্চার করেছো। আমি তাহলে পিছিয়ে যাব অনেক দূরে। তখন আমি সদ্য চাকরিতে ঢুকেছি। কত বয়স? 25 বছর বয়স হবে তখন আমার। তখন এইসব পাকা চুল নেই, পাকা দাড়ি নেই, কিচ্ছু নেই। তো আমার প্রথম পোস্টিং ছিল বোলপুর শান্তিনিকেতন, যেটা আমার কাছে এখনও আমার দ্বিতীয় বাড়ি। এখনও বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে নামলে, বা এখন তো গাড়ি নিয়ে যাই, ওখানে পা দিলেই মনে হয় যেন আমি আমার আর একটা বাড়িতে এলাম। তো তখন আমি প্রত্যেক সপ্তাহে বাড়ি ফিরতাম, আবার রোববার রাত্রে চলে যেতাম শান্তিনিকেতনে। বিশ্বভারতী ধরতাম, চন্দননগর থেকে বিশ্বভারতী ধরতাম, সেই ট্রেনে যেতাম। সেটা শীতকাল, আমার মনে আছে। পৌষ মেলা শুরু হবে, পৌষ মেলা শুরু হবে, আমাদের প্রচণ্ড উত্তেজনা। আর তখনকার পৌষ মেলা কিন্তু এখনকার মতন না। তখনকার পৌষ মেলার ভাইবটাই কিন্তু ছিল অন্য রকম। তাতে ছিল মাটির গন্ধ, তাতে অন্য রকমের আনন্দ। চিন্তা করো, আমার 25 বছর মানে আজ থেকে কত বছর আগে। অনেক বছর আগে। তো আমাকে, আর আমি যেহেতু ওখানে বোলপুরে আমার পোস্টিং ছিল, মানে ওখানকার ছাত্রছাত্রীরা আমাকে তাদের মধ্যেই একজন করে নিয়েছিল। মানে বোলপুরের ছাত্র অনেকে ভাবতো আমি বোধহয় বিশ্বভারতীর স্টুডেন্ট, কিন্তু তা ছিলাম না। আমি চাকরি করতাম, এবং আমাকে চাকরির সূত্রে ফিল্ডে নানান জায়গায় যেতে হতো। তখন আমি প্রথম চাকরিতে ঢুকেছি। বাড়ির থেকে আসতে একটু মন খারাপও হতো, বাবা মাকে সবাইকে ছেড়ে আসছি, আবার এক সপ্তাহ পরে বাড়ি ফিরবো। হোম সিকনেসটা আমার বরাবরই আছে। তো বিশ্বভারতীতে উঠেছি, 5:15 চন্দননগর থেকে ছাড়ে, ট্রেন চলেছে। তখন বিশ্বভারতী ফাঁকা থাকতো, একদম ফাঁকা ট্রেন আমার মনে আছে। আর রবিবার বিকেলে তো একদমই ফাঁকা। তার পরের সপ্তাহে ওখানে পৌষ মেলা হবে। তো আমি আমার ছোট্ট ব্যাগ নিয়ে আমি যাচ্ছি। যেতে যেতে কত রকমের হকারের সাথে পরিচয় হয়,
অনেকে রেগুলার বৃহস্পতিবার যাতায়াত করে, সেরকমও থাকে। সেবার আমার সাথে কেউ ছিল না, আমি একাই ফিরছি। আর তখন একটা খুব ভালো চা উঠতো, লাল চা, তাতে সুন্দর বিট নুন দিয়ে বানাতো, ওটা আমি বারবার খেতাম। এমনিতেই আমি চা খেতে খুব ভালোবাসি। আর একজন ভদ্রলোক উঠতেন, উনি একটা লোকাল কেক বানাতেন। সেই কেকটা কোনো ব্র্যান্ড নেম নেই, তখন তো কর্পোরেট কালচার এতটা আসেনি, এত ব্র্যান্ডিং হয়নি, কিন্তু আমার ওই কেকটা খেতে বোধহয় নাহুমসের কেকের থেকেও বেশি ভালো লাগতো। ওই কেকটা খেতাম যেতে যেতে। এরকম যাচ্ছি, পথ চলতে অনেকের সাথে আলাপ হয়েছে, গল্প করতে করতে যাচ্ছি। কেউ তারপরে মাঝে নেমে যাচ্ছে। আর বোলপুর থেকে, চন্দননগর থেকে বোলপুর যাওয়ার পথে ব্যান্ডেলের পর সোজা বর্ধমান, আর বর্ধমানের পরে ছোট ছোট স্টেশন। ছোট ছোট স্টেশন মানে স্টেশনের যে অস্তিত্ব আছে সেটাই বোধহয় বোঝা যায় না ঠিক করে। বর্ধমানের পরে তালিত, খানা তাও জংশন পেরিয়ে গেল। তারপরে কয়েকটা ঢাল আছে, আমি জানি না তুমি জানো কি না। না, আমার খুব একটা ওইদিকে যাতায়াত নেই, মানে বিশেষ করে ট্রেন রুটে, তাই আমি খুব একটা অবগত নই। হ্যাঁ, তো তখন ট্রেন মানে তখন কিন্তু সব ডিএমইউ ট্রেনও হয়নি, তখন কয়লার গাড়িও চলতো। আর কয়লার গাড়ি চলতো, জানলার ধারে বসলে সেই কয়লাগুলো মুখে এসে ছিটে লাগতো। ট্রেন থেকে যখন নামতাম মনে হতো মুখের ভেতরে, তখন আমি ক্লিন শেভেন থাকতাম, তবে দাড়িতে কয়লা আটকে যাওয়ার চান্স নেই, তবে মুখটা কালো হয়ে যেত। তো শীতকাল, যাচ্ছি একটু তারপরে বই পড়তে পড়তে যাচ্ছি, একটু ঝিমুনি এসে যাচ্ছে। তো ওই কোনো একটা ঢালে একজন ভদ্রলোক উঠলেন, আমার পাশে বসলেন, আমার সাথে গল্প করলেন যে কোথায় যাচ্ছ, কি করো, এটার সাথে গল্প করতে, কি বই পড়ছো, এরপরে কি করার ইচ্ছে, নানান কথা বলতে। বড়রা যা হয় ছোটদের যেভাবে মানে ট্রিট করে, তো করতে করতে যাচ্ছি। তারপরে যেতে যেতে আমারও ভালো লাগছিল, গল্প করছিলাম। তারপরে হঠাৎ আমার খেয়াল নেই, যখন ঘুম ভাঙলো, যখন পাশে তাকালাম, দেখলাম ভদ্রলোক নেই, মানে নেমে গেছেন আর কি। তারপর আবার কি ভাবতে ভাবতে নিজের মনে আমার আবার ঝিমুনি এসে গেছে। যখন ঘুম ভাঙলো দেখি বোলপুর পেরিয়ে গেছে। আর তখন কনকনে ঠান্ডা। ওই সময় শীতকাল মানে এখনকার 25শে ডিসেম্বর না, তখনকার শীতকাল মানে রিয়েলি কনকনে ঠান্ডা, হি হি করে কাঁপছে, আর চারিদিকটা পুরো ফাঁকা, অন্ধকার। ট্রেনের লাইটগুলো ছিল হলদে, ওই লালচে লালচে লাইট, হলদেটে লাইট। আমি তো দেখলাম, আর তো কিছু জানি না। বোলপুরের পরের যে স্টেশনগুলো, সেখানে যাব, আর এই ট্রেনটা কোথায় যাবে, কোথায় নামবো, কিচ্ছু জানি না। এইভাবে যেতে যেতে একজনকে জিজ্ঞেস করলাম, আমি তো পেরিয়ে গেছি কোথাও। বললো আপনি সাঁইথিয়া বলে সামনে একটা স্টেশন আছে, ওখানে নেমে যান। ওখানে নেমে দেখুন, ওখানে যদি রাত্রির 1-1:30টার সময় গৌড় এক্সপ্রেস আছে, বা ভোরবেলা গৌড় এক্সপ্রেস আছে, ওটাতে চেপে চলে আসতে পারেন। হাইলা মুড়ি বাস, এ তো জানি না। আর যদি আবার ঘুমিয়ে পড়ি, আর প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে। আর আমার এই টুপি ফুপি পড়া, হনুমান টুপি পড়ার অভ্যেস কোনোদিনও নেই। আমি এখনও বাইক চালাই একদম টুপি খুলে, পুরো হাওয়ার মধ্যে। তো যাই হোক, করতে করতে সাঁইথিয়া স্টেশনে নামলাম। স্টেশনে তখন, আর ট্রেনটা লেট করেছিল বেশ। নর্মাল টাইমে যদি হতো, কত সাঁইথিয়া ওখান থেকে 9টা 9:30 হবে, তবুও তখন 9টা 9:30 মানেও খুব রাত, অনেকটা রাত। হ্যাঁ, একই তো শীতের রাত। হ্যাঁ, কিন্তু ট্রেনটা লেট করেছিল। একটা লোক নেই, কেউ নেই। তো আমি বলি আমার ভয় করে না, কিন্তু কেমন গাটা ছমছম করছে যে কি করব। এই স্টেশনে তো একা একা বসে থাকা যাবে না। টিকিট ঘরেও লোক ডেকে, ট্রেন ফেন না থাকলে ওটা বন্ধ করে দিয়ে চলে যায়। দেখলাম ট্রেন থেকে নেমে একটু এগিয়ে গেলাম, দেখলাম টিম টিম করে আলো জ্বলছে। একটা দোতলা ছোট্ট ঘরে, ওটা হোটেল কিনা বুঝতে পারলাম না। নিচে একটা বোধহয় দেহাতি লোক চা ফা বানাচ্ছিল। বললো চলে যান, এখানে রাত্রিটা কাটিয়ে দিতে পারবেন। রাত্রিটা কাটিয়ে দেবো, পরের দিন আমার নলহাটে যাওয়ার কথা। আর তখন আমাদের কি শিডিউল থাকতো যে কোন দিন কোথায় যাবে, দ্যাট ওয়াজ ফিক্সড। তো
তো নলহাটিটা আরও দূরে, মানে বোলপুরে ফিরে আসলেও অনেকটা দূরে। আর নলহাটি যাওয়ার জন্য ট্রেনটা বোলপুরে 7:10 ধরতে হতো, আমার মনে আছে। তো আমি ভাবছি আমি যদি ফিরি 4টের সময় উঠি, যাই, রেডি হয়ে আবার যাব, খুব ডিফিকাল্ট, মানে বুঝতে পারছি না কি করব। আর তখন আমার ফাঁকি মারার অভ্যেসটাও সে হয়নি, যে না এটা করব না, বা চেঞ্জ করব প্রোগ্রাম, এটা করব। তখনও মাথায় সব দুষ্টুবুদ্ধিগুলো তখনও আসেনি আর কি। তো সাঁইথিয়ার ওই ঘরটায় নক করলাম, একজন ভদ্রলোক বেরোলেন, হিন্দিতেই বললেন যে এরকম। আমি বললাম এই অবস্থা, আমাকে তো ফিরতে পারছি না, ঠান্ডা লাগছে, যদি একটু থাকা যায়। আমি বললাম, উনি বললেন যে ঠিক আছে থাকুন, এই ঘরটাতে থাকুন। ছোট্ট একটা ঘর, বিছানাটাও খুব একটা পরিষ্কার না, একটা জানলার বাইরে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, ট্রেন ফ্রেনও তো নেই, একদম চারিদিকে শুনশান। তখনও সাঁইথিয়া স্টেশনের দোকানপাটও তো হয়নি। তো আমি কি করব আমি জানি না। ওই যে জামা কাপড় পরেছিলাম ওটা পরেই গুটিমুটি হয়ে শুয়ে পড়লাম ওখানেই, বিছানাটার উপরে। নোংরা না পরিষ্কার কিচ্ছু দেখছি না। আমি জানি কিছুক্ষণ সময় কাটাতে হবে, তারপরে গৌড় এক্সপ্রেস ধরে বা দার্জিলিং মেল ধরে ফিরব। তো নিজের উপর ভরসা নেই যে ঘুম ভাঙবে কিনা, কিন্তু এদিকে ঘুমও আসছে না, ছটফট করছি। তারপর কখন জানি না ঘুম চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। তারপর কটা হবে তখনও ঠিক বুঝতে পারছি না। হঠাৎ আমার ঘরে নক করলো একজন ভদ্রলোক, বললেন দাদা আপনার ট্রেন আসছে, আপনি কি যাবেন? তাহলে চলে যান। আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে কি টাকা দেবো জিজ্ঞেস করলাম, কি কত টাকা নিল মনে নেই, দিলাম। দিয়ে নেমে ভদ্রলোককে বাই করতে গিয়ে দেখি সেই লোক যার সাথে আমার ট্রেনে আলাপ হয়েছিল। ও মাই গড! সেই ভদ্রলোক ওইখানে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন। আচ্ছা, মানে উনি কি ওইখানেরই কেউ? কিচ্ছু জানি না। কিন্তু উনি তো তোমার আগেই নেমে গেছিলেন ট্রেন থেকে, অনেক আগে। আগেই নেমে গেছে। তাহলে সেই ব্যক্তি আবার এখানে কি সে করে এখানে আসতে আমাকে পারে? ঘুম থেকে তুলে দিয়ে আমাকে ট্রেন, মানে যাতে ট্রেনটা ধরতে পারি সেই ঠিক সময় ট্রেন থেকে তুলে দিয়েছে। একে তুমি ভূত বলবে না কি বলবে আমি জানি না, ভূত বলবে না ভগবান বলবে আমি জানি না। খুব আশ্চর্য একটা ব্যাপার। খুবই আশ্চর্য। হ্যাঁ। তারপর আমি উঠলাম, বোলপুরে ফিরলাম। তারপরের দিন যেখানে যাওয়ার সেখানে গিয়েছিলাম। তারপরে যখন আমার সাঁইথিয়াতে আসার কথা, সেইখানে আমি আসি, সে মাসেই আমি ওই বাড়িটাকেই আর কোনোদিনও খুঁজে পাইনি। বলো কি, মানে ওইখানে কোনো কিচ্ছু ছিল না? ওই বাড়িটা, ওই হোটেলটা বলো, কিচ্ছু নেই। আমি এরকম অদ্ভুত ঘটনা কখনো এই ঘটনাটাই, মানে অনেক রকমের ভূতের গল্প শুনেছি, অনেক রকমের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনেছি, কিন্তু এটা তো একটা মানে কোনো ধরাছোঁয়ার বাইরে একটা অত্যাশ্চর্য একটা বিষয়। আমার জীবনের এই একটা অদ্ভুত ঘটনা যেটা আমি আজ অবধি ভুলিনি। সেজন্য বলছি ভূতরা আমার কাছে কিন্তু খুব ভয়ঙ্কর কিছু না। হ্যাঁ, ভূতরা আমার কাছে এরকম নয় যে খুব স্পুকি কিছু, বাট না, ভীষণই অদ্ভুত একটা ব্যাপার। অদ্ভুত। কিন্তু এটা আমি ভুলিনি, আজ অবধি ভুলিনি। এবং খুব বেশি লোককে যে গল্পটা করেছি তাও না। তুমি যখন আমাকে বললে ভূতের গল্প বললে, না এই গল্পটা তাহলে এইটা বলারই সবচাইতে ভালো প্ল্যাটফর্ম, যে ভূত ভালো হয়, ভূতরা সবসময় ক্ষতি করে না, ক্ষতি করলে মানুষই করে, তারা বেঁচে থাকতে ক্ষতি করে। কিন্তু ভূতরা কিন্তু সবসময় যে হার্মফুল হয়, সবসময় হার্মফুল হয় না। ওদের উদ্দেশ্যও যে সবসময় ক্ষতি করব সেটা না। কারণ ওরা তো গোটা জীবনটা বেঁচে এসছে, তারা জানে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা খারাপ, কোনটা ভালো। তো ভূতেরাও বোধহয় ভালো হওয়ার চেষ্টা করে, মানুষ করে না। এটাই আমার দুঃখ লাগে। সেটাই। আর সামহাউ হতে পারে সেই সোলটা তোমার সাথে কোনো না কোনো সোল কানেকশন তো ডেফিনেটলি ছিল, তার জীবদ্দশায় হয়তো কোনো ঋণ ছিল, কিছু তো একটা ব্যাপার ছিলই। হতে পারে। এটা যারা বিশেষজ্ঞ তারা কিন্তু এটাকে এক্সপ্লেন করতে পারবেন,
যে এটা কেন হলো, কি করে হলো। অবশ্যই এই সোলটার সাথে ডেফিনেটলি তোমার কোনো না কোনো একটা কানেকশন তো ছিল, একটা কার্মিক কানেকশন না থাকলে সে হয়তো, আর এটাও দেখো যে তোমার সাথে কিন্তু তার ট্রেনে আগে দেখা হয়েছে, সে কিন্তু তোমার পূর্ব পরিচিত কেউ নয়, তাই তো? আচ্ছা, তুমি আগে তাকে কখনো দেখো? ওই প্রথম দেখা, ওই শেষ দেখা, তারপরে আর দেখা হয়নি। ইভেন এই বাড়িটাকেও তারপরে আমি আর দেখতে পাইনি। এটা আরো অদ্ভুত ব্যাপার যে বাড়িটাকেও তুমি আর অন্ধকারে এই বাড়িটা বাড়িটা ভালো করে পরের বার দিনের বেলায় যখন এলাম ভাবলাম ভালো করে দেখি বাড়িটা, কিন্তু আচ্ছা ভূতের গল্প তো শুনলাম, কিন্তু এটা তো ঠিক যে তোমার তো ঘটনাবহুল জীবন এবং সব থেকে বড় কথা তোমার প্রচুর এক্সপিরিয়েন্স, যেহেতু তোমাকে প্রচুর ট্রাভেল করতে হয়েছে তোমার প্রফেশনের জন্য। তো ভূত বাদ দিয়ে আর কোনো থ্রিলিং এক্সপিরিয়েন্স, কোনো অ্যাডভেঞ্চার? থ্রিলিং এক্সপিরিয়েন্স তো প্রচুর আছে, নানান রকমের। আমি গোটা জীবনটা প্র্যাকটিক্যালি ট্যুর করে করেই কাটিয়েছি। শেষের দিকে এমন হয়েছে ঘুম থেকে উঠে খেয়াল থাকতো না যে কোথায় ঘুমোচ্ছি, কোথায় এলাম আমি। আমার কিছু এই বোম্বেতে না দিল্লিতে না হায়দ্রাবাদে না ব্যাঙ্গালোরে কখন কোথায় আমার কিছু খেয়াল থাকতো না। গোটা ভারতবর্ষ চষে বেরিয়েছি, বাইরেও গেছি কয়েকবার। তার মধ্যে তো থ্রিলিং এক্সপিরিয়েন্স প্রচুর আছে। আমার মনে আছে, আর লেখালেখি তো আমি বরাবরই করি কম বেশি। আমি যখন ট্রেনে করে যেতাম, মানে কিছু কিছু জায়গায় ফ্লাইট যেত না, সেখানে ট্রেনে করে যেতাম। আমার মনে আছে আমি একবার যাচ্ছিলাম বোলাঙ্গীর বলে একটা জায়গা আছে উড়িষ্যা। আচ্ছা, ওরকম রাত্রিবেলা অন্ধকার, আর আমি জানলার ধারে বসলে আমার মনটা অন্যরকম হয়ে যেত তখন, হয়ে যায় এখনও, যদিও এখন খুব একটা জার্নি করা হয় না। মানে যেহেতু গোটা জীবন ঘুরে বেরিয়েছি, এখন আই মেড ইট এ পয়েন্ট টু অ্যাটলিস্ট স্টে ব্যাক ফর সাম টাইম। বাড়িতে কিছুটা থাকি, এখন মার কাছে থাকি বলে মার কাছে থাকতে হয়, এখন খুব একটা বেরোনো হয় না। তো এরকম বোলাঙ্গীর যাচ্ছি, যেতে যেতে আমি লিখছি, আমার কত কিছু মনে আসছে, এই ট্র্যাভেলগ কিছু লেখা আমার ওইভাবেই লেখা। তো এরকম অন্ধকারের মধ্যে যাচ্ছি, যেতে 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 সম্বলপুর, বোলাঙ্গীর তুমি জানো কিনা জানি না, বোলাঙ্গীর হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে দরিদ্রতম ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট উড়িষ্যায়। মানে সেখানে এরকমও ঘটনা ঘটেছে যে একটা মা তার বাচ্চাকে 20 টাকার বিনিময়ে করে দিয়েছে একবেলার খাবার পাওয়ার জন্য। আচ্ছা, সুতরাং এতটাই দরিদ্র জেলা। তো সেই ট্রেনে যারা উঠছিল, ভিক্ষে করতে উঠছিলেন, তারাও মানে কি বলবো, যে তাদের দেখে বোঝা যায় যে তারা কতটা কষ্টে আছেন। তো সেখান দিয়ে যাচ্ছি, তখন বোলাঙ্গীরের সব গল্পগুলো মনে পড়ছিল, যাচ্ছি যেতে 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 ওরকম একদিন ওই ট্রেন তো লেট করাটাই বোধহয় খুব সবচেয়ে স্বাভাবিক। টাইম টেবিলে যে টাইমগুলো দেওয়া থাকে সেই টাইমগুলো তো টাইম টেবিল না। হ্যাঁ, ওইরকম একটা মাঠের মধ্যে হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে গেছে। এবারে সেই আমাকে যেতে হবে বোলাঙ্গীর। আমার কোম্পানির লোকেরা হোটেল বুক করে রেখেছে আমি আসবো বলে, কিন্তু আর তখন মোবাইল ফোনও চালু হয়নি। আসলে আমি এমন একটা প্রজন্মের মানুষ, মানে আমি হেরিকেনের আলোয় পড়া থেকে পড়েছি। তখন অবশ্য আমি খুবই ছোট, আমার মামাসিরা পড়তো, আমি তাদের সাথে খেলা করতাম, হয়তো কিছুদিন পড়েছি। সেখান থেকে বাল্বের আলো, সেখান থেকে এখন এলইডি, সেখান থেকে লেজার, এই পুরো ট্রানজিশন আমাদের বয়সী যারা, তারা কিন্তু এই সমাজচিত্রের পুরো ট্রানজিশনটা আমরা দেখেছি একদম। তো সেই রকম ট্রেনে যাচ্ছি, যেতে ট্রেনটা আটকে গেল। নিচে নামছি, বলছে না এখানে নামবেন না, জায়গাটা ভালো না। আর ভালো না মানে ইন দ্য সেন্স, ওরা একটু সেরকম লোক দেখলেই কেউ আসে, ওই চুরি ছিনতাইয়ের ব্যাপার তো থাকেই। আচ্ছা, মানে যেহেতু সকলেই দারিদ্র সীমার নিচে সেই ভয়টা থাকে। তবুও আমার ইচ্ছে করে এই লোকগুলোর সাথেও আমার মিশতে আমি আসলে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি। এই লোকগুলোর সাথেও মিশতে আমার ভালো লাগে। তো তাদের ডেকে ডেকে কথা বলি। তো এরকম একজনের সাথে আলাপ হলো, সেও এরকম ওই দেহাতি লোক, উড়িষ্যার লোক, ওই ট্রেনের ভেতরেই ছিল। এরকম ড্রেস, মানে খুব শতচ্ছিন্ন পোশাক, এরকম বসেছিল। তো আমি তাকেই জিজ্ঞেস করলাম যে কি এখানে, মানে শুনছি জায়গাটা ভালো না, চুরি ছিনতাই হয়। বলছে হ্যাঁ সে তো হয়ই, আর
এ তো আপনি আটকাতে পারবেন না, এখানে তো মানুষের জানেন লোকে খেতে পায় না, সেখানে একটু আধটু এগুলো হবেই। তারপর তার গল্প, আর বাড়িতে কে আছে, ছেলে মেয়ে কজন, কোথায় থাকে, কি করে, এইসব যাতে জিজ্ঞেস করতে করতে গল্প করতে করতে যাচ্ছি। চা উঠলো, ওখানকার চা, তাকেও একটু চা খাওয়ালাম, আমিও চা খেলাম, ঝালমুড়ি খেলাম। কী করবো, রাত্রিবেলা বসে আছি, কিছু তো একটা করতে হবে। তারপরে গল্প করছি করতে 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 তারপর ট্রেনটা অনেকক্ষণ পরে ছাড়লো, সে আমার সাথে নামলো, নেমেই তারপরে দেখছি সে চলে গেছে। তো আমাকে রিসিভ করার জন্য যে ম্যানেজাররা ছিল ওখানে, তারা দাঁড়িয়েছিল। একজন আমাকে বললো, স্যার ওই ভদ্রলোক আপনার সাথে এলো? বললাম হ্যাঁ, গল্প করতে করতে আসছিলাম। বলছে আপনি জানেন না, সে হচ্ছে এখানকার একজন নটোরিয়াস ক্রিমিনাল, ওরে বাবা! আপনাকে যে কিছু করেনি সেটা আপনি বেঁচে গেছেন। মানে তো এটাও একটা ঠিক, যে ঠিক আছে, মানুষ পেটের দায় বা নানান কারণে নানান অন্যায় কাজ করে, কিন্তু তাদের সাথে মিশলে, সে তো আমাকে কিছু করলো না, সে তো জানে যে আমার কাছে কিছু টাকা পেলে সে কিছু হলে তো পেতই। হ্যাঁ, হ্যাঁ। সে কিন্তু কিছু করলো না। আমার সাথে গল্প করে হয়তো তারও ভালো লেগে গেছিলো, একসাথে চা খেলাম, মুড়ি খেলাম, গল্প করলাম, সেও নেমে গেল, চলে গেল। এটাকে যদি তুমি থ্রিলিং বলো তাহলে থ্রিলিং, আর যদি বলো যে না এটা ওই মোমেন্টটাতে তো তুমি কিছু ফিল করিনি, পরে যখন তুমি শুনলে তখন এবার তোমার ভয় লাগছিল নিশ্চয়ই। ভয় লাগছিল না, বা এটা তুমি ভয়ের থেকে আশ্চর্য একটা ব্যাপার, হ্যাঁ, যে উনি আমাকে কিছু করলেন না, তো আশ্চর্য হলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো এরকম ঘটনা প্রচুর ঘটেছে। একবার আমি বম্বের থেকে ফিরছি, তখন গোয়ার থেকে ফিরছি, ডাইরেক্ট ফ্লাইট ছিল না, এখন তো হয়েছে। তো যেতে যেতে দিল্লিতে গিয়ে বোধহয় চেঞ্জ করে কলকাতায় আসবো, বীভৎস টারময়েল আকাশে, সে মানে সবাই ঠাকুরের নাম জপ করছে, হয়ে গেল শেষ। ভাবলাম যে গেলাম, তাহলে ঠিক আছে, ব্যাস হয়ে গেল, তাহলে ইহকাল শেষ হয়ে গেল। এবারে তোমার ডোমেনে ঢুকবো, ভূতের ডোমেনে হয়তো কিছুদিনের মধ্যেই ঢুকবো। প্লেন পুরো এরকম করছে, ওই এরোস্টেসটা বলছে না, নিজেরা ঠিকঠাক থাকুন, যেটা করে ওরা। দেখলাম প্লেনটা কোনো রকমে দিল্লিতে নামতে হলো, লখনৌতে গিয়ে নামলো, গোটা রাত লখনৌতে দাঁড়িয়ে থাকলো। সেই সময় একটা মানে মৃত্যু ভয় যাকে বলে, আমার ওইটা একটা আমি পেয়েছিলাম। যদি বলো থ্রিলিং, এগুলো মৃত্যু ভয় সেটা হয়েছিল। তারপরে কলকাতায় ফিরেছিলাম। আর একবার যদি ভয় বলো, সেটা হয়েছিল পুরীতে গিয়ে, তখন হায়ার সেকেন্ডারি পাশ করে আমরা 8 বন্ধু মিলে পুরীতে গেছি। তখন ওই বয়স, হায়ার সেকেন্ডারি পাশ করেছি, ফুল জোশ, 18 বছর বয়স, কি দুঃসহ। চান করতে গেছি, কথায় কথায় গল্প করতে করতে এর পেছনে লাগতে কোথায় চলে গেছি, ভেতরে চলে গেছি জানি না। আমি সাঁতার জানি না, ওখানে সাঁতার জানলেও কিছু হয় কি না জানি না। হঠাৎ দেখছি পায়ের থেকে বালিগুলো সরতে থাকছে, হুড়ুর করে বালি সরছে, মানে আর নিজেও আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, কি হবে জানি না। দেখছি আমার বন্ধুরা যারা একসাথে ছিলাম, প্রত্যেকে এই ওদিকে নানান দিকে ছিটকে যাচ্ছে। আমি তো বোধহয় মাঝ সমুদ্রে চলে গেছি, এই না। হঠাৎ দেখলাম কোত্থেকে একটা বিশাল ঢেউ এসে আমাকে সেই পাড়ে আছড়ে ফেলে দিল। কিন্তু ওই সময়টায় মানে মরে যাচ্ছি বলে মনে হয়েছিল, যে তখন মনে হচ্ছিল যে আর কিছু করার নেই, সাঁতারও জানি না, আর সমুদ্র তখন যেটাকে বলা পুরোপুরি ইন্সপেক্ট ছিল পায়ের থেকে মাটি। তারপরে আমরা বন্ধুরা এখনও দেখা হলে গল্প করি, মনে আছে পুরীতে সেই আমরা ডুবে যাচ্ছিলাম। মানে এই মৃত্যুকে কাছ থেকে এক্সপেরিয়েন্স করা, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কিরকম একটা ফিল আসে সেইটাকে অনুভব করা। সত্যি এই কিছু কিছু জিনিস দেখবে, এগুলো কিন্তু খুব যে বিশাল কিছু বলে তুমি বোঝাতে পারবে তা না, বাট এমন ইম্প্যাক্টফুল ইনসিডেন্টস যেগুলো হয়তো সারা জীবন আমাদের মনের মধ্যে মনে থাকে। আর ওই যে তোমার ডোমেনে ঢুকে পড়ার জাস্ট আগের মুহূর্তটা। আচ্ছা, আমার ডোমেনের কিন্তু আর একটা খুব মানে বিষয়, আমি যেটাতে তোমার প্রতি প্রথম ভীষণভাবে ইন্টারেস্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে যে তুমি কিন্তু ভৌতিক কিছু কবিতা খুব সুন্দর সুন্দর লেখো, যেগুলো খুব মজাদার। ছোটরা কেন, ইভেন বড়রাও ভীষণ এনজয় করতে পারবে। কখনো সেটা ভূতেদের ক্রিকেট খেলা, তো কখন আবার তাদের ভোট, নানান রকম বিষয় নিয়ে আমি ভূতেদের প্রচুর কবিতা তোমার কাছে দেখেছি। এই বইটাতেই আছে, সোশ্যাল মিডিয়াতেও আমি অনেকগুলো পোস্ট দেখি।
দেখেছি। তো আমি তোমার মুখ থেকে তোমার স্বরচিত যে কোনো একটি ভৌতিক কবিতা, একটা মজাদার কবিতা আমার দর্শক বন্ধুদের জন্য চাইবো তুমি মানে ওটা রিসাইট করো, আমার ভীষণ ইচ্ছা। আচ্ছা, মজাদার কবিতা তো সবই, কারণ ভূতদের আমি বললাম না, ভূতরা আমার কাছে খুব ভয়ঙ্কর কিছু হয়ে কখনো আসেনি, বরং আমি ভূতদের ভালোবেসেছি। ভূতরা আমার কাছে খুব আদরের, সুতরাং তাই জন্য ভূতেদের নিয়ে আমি এই শেষের দিকে, এই বইটার শেষের দিকে অনেকগুলো ভূতের কবিতাই আছে। বেশ, তার মধ্যে যেটা তোমার সব থেকে পছন্দের তুমি সেটা একটু আমাদেরকে শোনাও, আমরা শুনি। আমি এবং আমার মনে হয় যে দর্শক বন্ধুদের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারাও আছে, তারাও ভীষণ এনজয় করবে। আমার তো ভীষণ পছন্দের তোমার ভৌতিক কবিতা। অনেকগুলো আছে, কোনটা সবচেয়ে ভালো লাগবে সেটা আমি জানি না। আমি একটা পড়ি। ভূত পাড়ায় ছমছমে গা, দুই খালি পা, অন্ধকারে ঘেরা, কেমন যেন গাছগুলো সব, ওটাই ভূতের ডেরা। প্রাচীন বাড়ি, জানলা ভাঙা, দরজাগুলো নেই, ভূতেরা সব আনন্দেতে, উঠবে কি চমকেই। একটা ঘরে অল্প আলো, হেরিকেনের বুঝি, মোমবাতিটা কোথায় গেল, ব্যস্ত হয়ে খুঁজি। পাগুলো সব হাতের মতন, কানটা যেন নাক, পাচ্ছ কি ভয়, বলবো না আর, এইটুকুনি থাক। হাসলে কেমন খ্যান খ্যানে সুর, গাইলে যেন কাশি, গাইছে কে আর শুনছে বলো, জানে ভূতের মাসি। চামচিকেরা উড়ছে ঘরে, বাদুর শুধু ঝোলে, লেপগুলো সব ছন্ন ছেঁড়া, বিছানাটা কম্বলে। চুল কিছু নেই, নখের জায়গায় নড়ুন বসে আছে, হাড়ের ওপর মাংস তো নেই, ব্যালকনিটা গাছে, বইছে হাওয়া, বাতাস যা তাই, কানে ঝাপট লাগে। পাইনি তো ভয়, তবুও কেমন সাহস টাহস ভাগে। কারুর চোখে ভাটার আগুন, কারুর ছানা বড়া, কারুর চোখে গর্ত শুধু, কেউ পাবে না সাড়া। কারুর বয়স 113, কারুর বা 3000, কেউ আকাশে সাঁতার কাটে, কেউ বা চলে বাজার। কেউ জানো তো রা কাড়ে না, সবাই বলে রে রে, আসলে কাছে সবাই মিলে আসবে কেমন তেরে। সবটা কেমন দেখছি ভয়ে, ভূত পাড়াতে একা, এমন সময় সূর্য ওঠে, সবটাই তো ফাঁকা। দারুণ দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। তোমার কবিতাগুলো দারুণ মজার। আর ইউজুয়ালি কি হয়েছে আমাদের এখনকার প্রেক্ষাপটে যদি বলি, এই যে ছোটদের জন্য কবিতা লেখা, আগেকার দিনে যে জিনিসটা অনেক অ্যাভেলেবেল ছিল, এখনকার লেখকরা না এত বেশি কমার্শিয়াল লেখা লিখতে শুরু করেছে। এই যে ছোটদের জন্য ভাবনাটাকে মাথায় রেখে তাদের জন্য এরকম মজাদার কিছু লেখা উপস্থাপন করা। এখন লেখা মানেই হচ্ছে কখন কোন ইউটিউব চ্যানেল সেগুলোকে কভার করবে, সেটা নিয়ে একটা স্টোরি করা হবে, কিংবা সেইটাকে অডিও স্টোরি ফর্মে নিয়ে আসবে। এই ধরনের লেখা অনেক বেশি চলে এসেছে। রাদার এই যে ছোট গল্প, কবিতা, এই এসেন্সটা কোথাও তোমার মনে হচ্ছে না যে এখন বর্তমানে হারিয়ে যাচ্ছে অনেকটা? আসলে ছোটদের জন্য লিখতে হলে ছোটদের মতন মনটা লাগে। আমাদের সেই এই যে সমাজ যেভাবে পাল্টাচ্ছে, আমি মানুষকে দোষ দেব না, জীবনটা যত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানুষের মনের ওপর চাপ, মানে একটা চাপ যত বাড়ছে, মানুষের সেই শিশু মনটা হারিয়ে যাচ্ছে। সেই জন্য ছোটদের জন্য লিখতে গেলে ছোটদের মতন হয়ে লিখতে হবে। তোমার এই ছোট্ট খেলনাটাকে দেখে ছোটরা কি ভাবছে সেটা চিন্তা করতে হবে। আমি রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা যখন পড়ি, ছোটবেলায় যে কবিতাটাকে পড়ি, আস্তে আস্তে যত বড় হই কবিতার মানেটা পাল্টাতে থাকে। তো আমি এখন বসে যদি আমরা সবাই রাজা গানটা গাই, আর তখনকার যে সবাই রাজা, দুটোর মানে যে পাল্টে যায়, কিন্তু সেই মনটা নিয়ে গিয়ে সেটা তো গাইতে পারি না। তখন আমাদের চিন্তা, দর্শন, এক্সপিরিয়েন্স সব কিছু পাল্টে গেছে।
তো মনটাকে সেই জায়গায় যদি নিয়ে যাওয়া যায়, ছোটদের মতন করে ছোটদের জায়গায় নিয়ে যাওয়া যায়। তুমি আমার বাড়িতে গেছো কি না জানি না, গেছো কি, আসনি বোধহয় আমার বাড়িতে। আমার বাড়িতে আমি যেখানে থাকি, মানে আমার শোয়ার ঘর না, ওপরে জায়গাটাকে আমি বলি নির্বাসন। সেই জায়গাটায় শেড করা আছে, সেখানে ফুল গাছ আছে, সেখানে আমার বইপত্র, আমার পড়াশোনা, আমার ল্যাপটপ আছে, অফিসের কাজ করতে হয়, টাবে পদ্ম ফুল বা শালুক ফুল এই সমস্ত আছে, আমি টুকটাক বাঁশি বাজাই, বাঁশি আছে। হ্যাঁ, আজকে কিন্তু এটা আমরা একটা মিস না করলাম। ঠিক আছে, আমরা কিন্তু এরপর আগামী কোনো একদিন একটু বাঁশি দেখা যাবে। শুনবো। হ্যাঁ, তো সেইখানে আমার রাখা আছে, আমরা ছোটোবেলায় গুলি খেলতাম, গুলি আছে, গুলতি আছে, ছোট ছোট ঘন্টা আছে, লাট্টু আছে, সব রাখা আছে। তো ওগুলোর দিকে যখন তাকাই আমার মনে হয় আমি সেই ছোট ছেলেটা হয়ে গেছি। তখন আমার লিখতে গেলে মনে হয়, আর আমি বাচ্চাদের সাথে মিশতেও খুব ভালোবাসি। ছোটদের আমার খুবই ভালো লাগে, মিশতে ভালোবাসি। তাদেরও মনে হয় আমাকে ভালো লাগে, তাই জন্য তারা আমার কাছে বারবার ফিরে আসে। তো সেই মনটা নিয়ে লিখতে গেলে ছোটদের জন্য লেখা যায়। তা না হলে ছোটদের জন্য লেখা কিন্তু খুব শক্ত। বড়দের লেখা যায়, বড়দের লেখা যায়, ঠিক। কারণ তুমি তোমার পুরনো জিনিস, পুরনো ঘটনা, ছোটোবেলার মনটা নিয়ে যদি লিখতে পারো, সেটা ছোঁয়ে আজও কারণ সবাই আমরা ছোটোবেলায় ফিরে যেতে চাই। ছোটোবেলায় ফিরে যেতে চাইলে, ছোটদের ছুতে চাইলে ছোটদের মতো হবে, তবেই তুমি তাদের ছুতে পারবে। সত্যি বলতে তোমার লেখার প্রতি আমার অনুরাগ বা ভালো লাগা, এটা একটা বিশেষ কারণ যে তুমি ছোটদের জন্য লেখো। এবং বড়দের লেখা তো এখন অনেক চারিদিকে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যাই হোক অনেকেরই লেখা পড়ি অনেক সময়, কিন্তু ছোটদের জন্য তো সেরকম পাই না কিছু। তো সেই কারণেই আমার আলাদাই ভালো লাগা এই কবিতাগুলির প্রতি। না, বড়দের জন্য লিখি না তা না, লেখা তো আছে। এটা তো একটা এই যেমন একটা প্রেমের একটি উপন্যাস, সেটা তো খুবই সুন্দর। আর এমনি অন্যান্য লেখাও আছে, কবিতাও আছে, নানান রকমের কবিতা। বললাম মানুষের কথা বলা, তুমি যাকে রাজনৈতিক কবিতাও বলতে পারো, বা মানুষ যেটা চায়। আমি মানুষকে কখনো আলাদা করে দেখতে ভালোবাসি না, এই জাত পাত ছোট বড় এই যে জিনিসটা চলে এসছে আজকের দিনে, ধর্ম নিয়ে নানান রকমের এক্সপ্লেনেশন, সেটাও একদম ঠিক না। কারণ ধর্ম তো মানুষের ভেতরের চোখটা খুলতে দেয়, ভেতরের চোখ খুলে, ইনার আইকে খোলে। ইনার আই যদি মানুষের খুলে যায় তাহলে সে কোনো ভেদাভেদ দেখে না। আর যারা ধর্মান্ধ, তারা ধর্মকে নিয়ে যখন ব্যবসা করছে, তাদের বাইরের চোখও বন্ধ হয়ে যায়। যে ধর্ম যে মানুষের চোখটা খোলায়, সেই ধর্মকে নিয়ে তারা নিজেরা অন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং মানুষ এখন অন্য দিকে যাচ্ছে। মানুষের আইডেন্টিটি, আমার মনে হয় মানুষের একটা আইডেন্টিটি ক্রাইসিস। আমি নিজেকে অমুক বলে প্রচার করতে চাই। আজকে ব্রাহ্মণ বলো, ক্ষত্রিয় বলো, হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলে আমাকে প্রমাণ করো। মানুষ বলে নিজেকে পরিচয় দিতে আমরা চাই না, পারি না। এইখানেই সবচেয়ে বড়, আমার মনে হয় এখানে সবচেয়ে বড় ভুল। আজকে হিন্দু মুসলিম যদি না থাকে, তাহলে শুধু হিন্দুরা যদি থাকে, তাহলে আমরা লড়বো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নিয়ে। তারপরে একসময় ব্রাহ্মণ অন্য সময় তো চলে গেল, হয়তো শুধু ক্ষত্রিয় রইল, তাদের মধ্যে ছোট বড় ভাগ হয়ে যাবে। মুসলমানদের মধ্যে তাই সিয়াসন্নি ভাগ হয়ে যাবে। ভাগ তো থাকবেই, সেই ভাগটাকে যদি যোগ না করতে পারি, তাহলে তো মনুষ্যত্বের কোনো মানেই হয় না। সেই জন্য আমার লেখা মানুষকে নিয়ে, মানুষ যাতে এগিয়ে যেতে পারে, মানুষ যাতে পথ দেখতে পারে। আর আমি বিশ্বাস করি এই একজনকে, স্বামীজি বিবেকানন্দের মতন সাম্যবাদ এইভাবে তো কেউ বলেননি কোনোদিনও। বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, এদের কথা তাছাড়া তো সমস্ত রকমের লেখাই আমি লিখতে ভালো লাগে। যখন যে বললাম আজগুবি লিখি, যখন যা মনে আসে লিখি। আমি যখন অফিসে সার্কুলার লিখতাম, তখনও তার মধ্যেও আমার ছেলেরা বলতো, স্যার আপনার সার্কুলারগুলো আমরা রেখে দিই। তো তোমার যদি নিজের কিছু ক্রিয়েটিভ করার ইচ্ছা থাকে, তুমি যে কোনো কাজে ক্রিয়েটিভ কাজ করতে পারো, ঠিকই তাই, সেটাই আমার মনে হয়। একদম।
যাক, তোমার সাথে একটা খুব সুন্দর একটা সময় কাটালাম। প্রথমত তোমার মতো একজন নলেজেবল মানুষের সাথে, এইরকম আজগুবি মানুষের সাথে চট করে তো সুযোগ আসে না স্ক্রিন শেয়ার করার। অনেকে থাকে খুব পলিশড, তাদের সাথে সেইভাবে একটা ফর্মাল ওয়েতে আমরা কথা বলি। আজকের আলোচনাটা থ্রু আউট একটু ইনফর্মাল, কখনো আড্ডা, কখনো গল্প, কখনো আবার একটু নিজেদের নৈতিকতা, সব কিছু নিয়েই আমরা আলোচনা করলাম, যার একটা খুব সুন্দর একটা অন্য রকমের এপিসোড কন্ডাক্ট করলাম। আমার মনে হয় স্ক্রিনের ওপারেও যে দর্শক বন্ধুরা আছে তাদের মধ্যে অনেকেরই হয়তো মনে হচ্ছে আমার জীবনে এরকম টুকরো টুকরো কিছু অভিজ্ঞতা তো আছে যেগুলো আমরাও কিন্তু চলে আসতে পারি শ্রেয়ার পডকাস্টে আর শেয়ার করে ফেলতে পারি। তো একদম এই যে পপটপ নাম্বারটা স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কল করো আর নিজেদের জীবনের যে কোনো ধরনের ভৌতিক, দৈবিক বা বাস্তবমুখী যে কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য একদম ডাইরেক্ট চলে এসো আমার স্টুডিওতে। সো আমরা অলমোস্ট আমাদের আজকের এই এপিসোডের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। কেমন লাগলো বলো ফার্স্টে আমার সাথে স্ক্রিন? খুব ভালো লাগলো, বেশ জমিয়ে আড্ডা মারলাম, গল্প করলাম, একটু বেশি বলে ফেললাম কিনা জানি না, কথা বলতে তো ভালো লাগে, আর সবার সাথে কথা বলা যায় না। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন কেউ প্রাণ খুলে কোনো একটা প্ল্যাটফর্মে এসে নিজেকে সম্পূর্ণ উন্মোচন করে কথা বলে না, জানি না সব এপিসোডস জানো তো সকলের জন্য নয়। আর আমি খুব একটা প্রফেশনাল ওই যে জায়গাটাতে নই যে আমার প্রত্যেকটা এপিসোড ভাইরাল হওয়ার জন্য নয়। কিছু জিনিস, কিছু কথা এমন থাকে স্পেসিফিক কিছু মানুষের জন্য, যা তারা হয়তো ওপারের কিছু মানুষ উপকৃত হতে পারে। তো এই যে আজকে গল্পের বাইরেও তোমার যে মতাদর্শ বা তোমার যে নৈতিকতা নিয়ে তুমি আলোচনা করলে, হতে পারে কিছু মানুষের সাথে সেটা কানেক্ট করতে পারবে এবং অবশ্যই তারা উপকৃত হবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। এতটা সময় দিয়ে তুমি যে এসেছো, আমি সত্যিই আপ্লুত। এবং আগামী দিনেও আমার তরফ থেকে তো অবভিয়াসলি আমি সবসময় তোমাকে কর্ডিয়ালি ওয়েলকাম করি। আবারও নিশ্চয়ই কোনো সময় তোমার নতুন বই, নতুন লেখা নিয়ে, নতুন গল্প নিয়ে তোমার সাথে আবার একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে। এই বই দুটো তোমার জন্য, তুমি রেখে দেবে। ও থ্যাংক ইউ সো মাচ। একদম, এটা তো অবশ্যই আমি মিকো ইভানকে গিফট করে দেবো, ওরা ভীষণ মজা পাবে। আর এই চন্দননগরের প্রেমের উপন্যাসটা অবশ্যই আমি এনজয় করব, কারণ আফটার অল আমি চন্দননগরের বউ, তো জানোই। তো এটা আমার জন্য অনেক বেশি টাচি, তো এটা আমি আমার কাছেই রাখবো। থ্যাংক ইউ সো মাচ।